আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার সামনে একটা সুন্দর গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা দেখে মনে হচ্ছে অনেক দামি গাড়ি। অনেকক্ষণ তাকিয়েছিলাম গাড়িটার দিকে। হঠাৎ গাড়ির ভিতর থেকে একজন ভদ্রমহিলা নেমে আসলেন। আমি তখনও সেখানেই রয়েছি। সেখানে তিনি নামার সাথে সাথে আমাকে বললেন, তুমি আমাকে কি একটু সাহায্য করতে পারবে? জি। আমার গাড়িটার একটু সমস্যা হয়েছে, একটু বলবে গ্যারেজটা কোথায়? আমি কি একটু দেখতে পারি? তুমি কি পারবে? একটু চেষ্টা করে দেখতে পারি, আমার সামান্য একটু অভিজ্ঞতা আছে। আচ্ছা বাবা, একটু দেখে দাও, আমার খুব দরকারি কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। আমি আর কথা না বলেই গাড়িটা দেখতে লাগলাম। যা বুঝলাম একটা লিকেজ হয়েছে, তা সারিয়ে দিলাম। আমি বললাম, এবার গাড়িটা দেখেন তো ঠিক আছে কিনা। মহিলা গাড়িতে উঠলেন আর গাড়িটা স্টার্ট দিলেন। গাড়িটা চালু হলো। তিনি নেমে আসলেন আমার কাছে। বাবা, এই টাকাগুলো রাখো, তোমার কাজে লাগবে। কিছু টাকা আমার দিকে এগিয়ে দিয়ে, মাফ করবেন ম্যাম, আমার এই টাকাগুলো লাগবে না, আমার জন্য দোয়া কইরেন, তাহলে আমি খুশি। উনি আর কোনো কথা না বলে গাড়িতে করে চলে গেলেন। আমিও আর কোনো কথা না ভেবেই বাড়িতে চলে আসলাম। কি রে আব্বু, আজ এত দেরি হলো যে? খাবি কখন? একসঙ্গে খাবো, তাই বসে আছি। আম্মু, তুমি এখনও খাওনি? তুমি 10 মিনিট দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি। কিছুক্ষণ পর খাওয়া দাওয়া শেষ করে আম্মুর সাথে চাচা ও তার পরিবার সম্পর্কে অনেক কিছু জানলাম। বিকেলে নাসিব ফোন দিল, আবার বের হলাম। আজ বিকালে অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু করলাম। লাস্টে একটা জায়গায় বসলাম, আমাদের প্রিয় জায়গা, নদীর পাড়ে বসে আছি। এমন সময় নাসিব বলল, রাফি, কাল তো ঢাকায় যাবি, আমাকে ভুলে যাবি না তো? আমি কিছু না বলেই জড়িয়ে ধরলাম আর বললাম, আমার তো ভাই নাই, তুই আমার সেই ভাই, তোকে আমি কিভাবে ভুলবো বল। নাসিব আর আমি গল্প করতে করতে আমাকে বলল, রাফি চল তো, আমার বাড়িতে একটু কাজ আছে। আমি জানি না কিসের জন্য আমাকে নিয়ে যাচ্ছে, হয়তো আন্টিদের সাথে দেখা করাবে, তাই আমি আর না করলাম না। 20 মিনিট হাঁটার পর রাফির বাড়িতে গেলাম। আন্টির সাথে আমি আর নাসিব আড্ডা দিলাম। আড্ডা দিয়ে আমি যখন চলে আসব, তখন আমাকে নাসিব কয়েকটা প্যাকেট দিয়ে বলল, ঢাকাতে গিয়ে এগুলো খুলিস। আমি দেখলাম তার চোখের কোণে পানি, তাই আমি প্যাকেটগুলো নিয়েই বের হয়ে গেলাম। আর কোনো কথা বলিনি। রাত 10টা 9-এর দিকে বাড়িতে পৌঁছালাম। বাড়িতে গিয়ে আব্বু, আমি আর আম্মু একসঙ্গে খাবার খেলাম। এটাই হয়তো আমার শেষ খাওয়া। জানি না আর কবে আবারও একসঙ্গে খেতে পারবো কিনা। অনেক রাত হলো, সবাই ঘুমিয়ে গেছে, আমার আর ঘুম আসছে না। আমার প্রাণের শহর রংপুর ছেড়ে কাল চলে যেতে হবে। ভাবতেই অবাক লাগে, আজ গরিব বলেই আমার প্রিয় মানুষগুলোকে ছেড়ে অচেনা জায়গায় যেতে হচ্ছে। এসব ভাবছি আর চোখ থেকে পানি পড়ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান হচ্ছে, নামাজ পড়ার জন্য উঠলাম। দেখি আম্মু আমার আগেই উঠে গেছে। আমি কিছু না বলেই নামাজে চলে গেলাম। নামাজ পড়ে এসে আব্বুর কাছে গেলাম। আব্বু আমাকে সব কিছু বুঝিয়ে দিলেন। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, তাই আমার কোনো সমস্যা নেই। আব্বু সব কিছু বুঝিয়ে দিলেন, ওখানে কোনো প্রকার কষ্ট হবে না। তোর চাচা একটা মাটির মানুষ। কথা বলতে বলতেই আম্মু আমার জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসলেন। আমি আর আব্বু খেয়ে নিলাম। এখন সকাল 6টা বাজে, আর 1 ঘন্টা পরেই আমার বাস, চলে যেতে হবে আমাকে। আমি গোসল করে রেডি হতে যাব, তখন আব্বু আমাকে একটা শার্ট ও একটা প্যান্ট দিলেন আর বললেন, এগুলো পরে আয়, আমি বাইরে আছি। আমি 10 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হয়ে দেখি আমার ভাই নাসিব বাইরে আব্বুর সাথে কথা বলছে। আমি আম্মুর থেকে বিদায় নিতে যাব, এমন সময় আম্মু কান্না করে দিলেন। আম্মু, তুমি কান্না করলে আমি কিভাবে যাব? তুমি আমার জন্য দোয়া করো আর আমার জন্য একদম চিন্তা করো না। আমি তো প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলবো। রাফি, দেরি হয়ে যাচ্ছে তো, আসো। জি আব্বু। আমি, আব্বু আর নাসিব বাস স্ট্যান্ডে আসলাম, আর 15 মিনিট পর আমাদের বাস ছাড়বে। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু, আপনাদের ছেড়ে আমাকে চলে যেতে হবে, এটা আমি স্বপ্নে ভাবতে পারি না। আমার জন্য দোয়া করবেন আপনি, আমি যেন আপনার নাম উজ্জ্বল করতে পারি। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না, নিজের খেয়াল রেখো। আমি যাওয়ার সময় নাসিবকে জড়িয়ে ধরে চলে আসলাম। আমার সিট জানালার পাশে। বাস ছেড়ে দিচ্ছে। আমি মাথা বের করে দেখলাম নাসিব কান্না করছে। আমি তাদের বিদায় দিলাম। বাস আপন মনে চলছে। আমি বাইরে তাকিয়ে আছি।
আর নীরবে চোখের পানি ঝরাচ্ছি। সত্যি খুব কষ্ট লাগছে আমার, কেন যেন ঘুম ঘুম লাগছে, তাই কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে, তাই তাকিয়ে দেখলাম একটা মেয়ে। কিছু বলবেন? কিছু মনে না করলে আমাকে কি আপনার সিটটা দেওয়া যাবে? আমার একটু সমস্যা আছে তো। আমি আর কিছু না বলেই সরে গেলাম। তারপর আবার একটা ঘুম। 2 ঘন্টা যাওয়ার পর একটা খাবারের বিরতি দেওয়া হলো। আমি উঠে দেখি আমার পাশের মেয়েটা নেই। হঠাৎ করে লক্ষ্য করলাম মেয়েটা আসলো, এসে বলল, একটু সরেন, আমি আমার সিটে যাব। মেয়েটা এমন ভান করলো যে সিটটা তার নিজেরই। আমি বিরক্তি একটা ভাব নিয়ে বললাম, সিটটা চাওয়ার সময় কত মিষ্টিভাবে বললেন, আর এখন? আমার যা ইচ্ছা তাই করব, আপনাকে কেন বলতে হবে? আমি কোনো কথাই বললাম না। বাসটা চলতে শুরু করলো। আমি আর কোনো কথাই বললাম না। আমার খুব খিদে লেগেছে, তাই আমি আমার ব্যাগটা খুঁজতে লাগলাম। কিছু আছে নাকি আশা করি কিছুই থাকবে না, কারণ আমি তো কিছুই নেইনি। খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আমার ব্যাগে একটা টিফিন বাটি। বাটিটা খুলে দেখলাম খিচুড়ি আছে। আমি খাওয়ার জন্য পানির বোতল খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ আমার সামনে একটা বোতল দেখতে পেলাম। আমি দেখলাম আমার পাশের মেয়েটা দিল আর বলল, আমি আপনাকে এমনি এমনি বোতলটা দিচ্ছি না, আমারও খিদা লাগছে, আমি আপনার খাবার থেকে একটু ভাগ বসাবো তো তাই। মেয়ে তো নয়, মনে হয় রাক্ষসী। আমি উপায় না পেয়ে মাথা নাড়ালাম। তারপর আমি ওই মেয়েকে কিছু খাবার দিলাম আর আমি খেলাম। খাওয়া শেষ করলাম। মেয়েটাকে ধন্যবাদ দিয়ে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, কারণ জানালার ধারে হলে হয়তো বাইরের দৃশ্য দেখতে পারতাম। এমন সময় মেয়েটা বলল, আমি ঈশিতা, আপনার নাম কি? আমার নাম রাফি, আমার বাড়ি রংপুরে। আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আপনার কিন্তু একটু বেশিই ভাব। কিছু বললেন আমাকে? আরে না, কিছু না, আপনার নামটা কিন্তু সুন্দর। ধন্যবাদ। এইভাবে আরও অনেক কথা হলো। আসলে এই মেয়েটা অনেক ভালোই। কথা বলতে বলতে কখন যে ঢাকায় চলে আসলাম বুঝতেই পারিনি। বাস থেকে নেমে গেলাম, কিন্তু ঈশিতাকে দেখলাম না। মনে হয় চলে গেছে। আমি তো ঢাকার কিছুই চিনি না, তাই বাস স্ট্যান্ডেই বসে আছি। এমন সময় আব্বু ফোন দিল। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম আব্বু, আমি এখনই বাস থেকে নামলাম। তোর চাচা ওইখানেই আছেন, ফোন দে। জি আচ্ছা আব্বু। আব্বুর সাথে কথা বলে আমি ফোনটা দিলাম ছোট চাচাকে। ফোন ধরলো চাচা। হ্যাঁ রাফি, তুমি কোথায়? আমি তো বসে আছি কালো শার্ট প্যান্ট পরে। আপনি কোথায়? তুমি কি কালো শার্ট আর কালো প্যান্ট পরে আসো, আর তোমার হাতে লাল কালারের ব্যাগ আছে? জি চাচা। আমি দেখতে পাইছি। চাচা আসলো। চাচা আমাকে দেখেই বলল, রাফি, তোমার আব্বু কেমন আছেন? ভাইজানকে কতদিন দেখিনি, ভাবি কেমন আছেন? জি ভালো আছেন। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। তুমি কিন্তু তোমার আব্বুর মতোই হয়েছো। আমি আর চাচা একটা গাড়িতে উঠলাম। গাড়ি চলতে লাগলো। চাচার গাড়ি চলছে, আমি গাড়ি জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। কত বড় বড় দালান কোঠা, কত সুন্দর সুন্দর। এই ঢাকাতে না আসলে জানতেই পারতাম না আমাদের বাংলাদেশেও এত বড় বড় দালান কোঠা আছে। এইসব দেখতে দেখতে আমাদের গাড়ি থামলো। চাচা আমাকে বলল গাড়ি থেকে নামতে। আমি গাড়ি থেকে নেমেই অবাক, এটা কিভাবে বাড়ি হতে পারে? এটা তো একটা রাজপ্রাসাদ। আমি বাইরে থেকেই দেখে অবাক হয়ে গেলাম। এত সুন্দর আর এত বড় বাড়ি আমি দেখিনি। চাচা আমাকে ভিতরে নিয়ে গেলেন। আমি ভিতরে গিয়ে দেখে তো আরও বেশি অবাক। সোনার রঙে সাজানো তাদের বাড়ি, একটা রাজমহলকেও এটা হার মানায়। চাচা আমাকে বলল যে, চলো তোমার রুমটা দেখিয়ে দেই। আমি মাথা নেড়ে ইশারায় সম্মতি দিলাম। চাচা আগে যাচ্ছেন আর আমি তার পিছনে যেতে যেতে আমি বাড়িটা সব কিছু দেখতে দেখতে চাচাকে হারিয়ে ফেললাম। তাই আমি অন্য কোথাও না গিয়ে ওখানেই দাঁড়িয়ে রইলাম। এমন সময় এক মহিলা বললে ভুল হবে, কারণ একটা যুবতী কন্যা দেখতে খুবই সুন্দর, একদম রাজকন্যা। আমি যেন সারা বছর পার করে দিতে পারবো তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে। আমি অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছি তার দুটো সরল চোখে। হঠাৎ করে আমার গাল ব্যথা করতে শুরু করলো। আমি বোঝার চেষ্টা করতে লাগলাম কি হয়েছে আমার। অবশেষে মেয়েটার কথাই বুঝতে পারলাম আমার গালে একটা থাপ্পড় দিয়েছে। আমি কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে আছি, আর মেয়েটা বলা শুরু করলো, ওই তুই কে রে? এমন খ্যাত হনুমানের মতো দেখতে, মাথায় আবার তেলও দিস। তোরে এখানে কে ঢুকতে দিল? আমার কথা না শুনেই দারোয়ানকে ডাকতে লাগলো। তার চেঁচামেচিতে চাচা নিচে আসলো। আমি মাথা নিচুই করে আছি, কোনো কথা বলছি না। কি রে কাউয়া বিড়াল, কথাও বলতে জানিস না দেখছি। তোর মতো ছোট লোকদের কেন যে আমাদের বাড়িতে দেখতে হয়? তোর সাহস কি করে হয় আমাদের বাড়িতে এইভাবে ঘুরে বেড়ানোর? এটা বলেই আনিশার গায়ে যত জোর ছিল তত জোর দিয়েই আমাকে একটা থাপ্পড় মারল। থাপ্পড়টা এত জোরে ছিল যে আমার ঠোঁট কেটে
রক্ত বের হয়ে গেছে। আমার চোখেও কী কারণে পানি চলে এসেছে, মাথাটা ঝিমঝিম করছে। তাই আমি সেখানে বসে গেলাম। এমন সময় চাচা এসে তার একমাত্র আদরের রাজকন্যাকে একটা থাপ্পড় দেয় আর বলে, এই ছেলেটা কে তুমি জানো? যাও ওর কাছে ক্ষমা চাও। আমি কোনো মানুষরূপী কোনো পশুর কাছে ক্ষমা চাইতে পারবো না। আনিশা এটা বলেই কান্না করতে করতে চলে গেল। আমি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বললাম, চাচা আমার রুমটা একটু দেখিয়ে দিবেন? চলো। চাচা আমাকে রুম দেখিয়ে দিয়ে বললেন, জানো রাফি, এটা তোমার আব্বুর ঘর। আমি যত্ন করে রেখেছি এই ঘরটাকে। আমি আমার ভাইজানকে অনেক ভালোবাসি। থাক সেই কথা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমরা একসাথে লাঞ্চ করব। আমারও খুব খিদা লেগেছে, তাই হ্যাঁ বলে দিলাম। আমি ফ্রেশ হতে যাব। এমন সময় চাচা আমার হাত ধরে বললেন, বাবা তুমি তোমার বোনটাকে মাফ করে দাও। ও এমনই, কিন্তু বন্ধু হয়ে গেলে বুঝতে পারবে যে এটা সেই আগের আনিশা না। আর ওর ব্যবহারের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ছোট মানুষ, না জেনেই ভুল করেছে। তুমি বাবা ওর উপর রাগ করে থেকো না। আব্বু ঠিকই বলেছিল, তার ভাই মাটির মানুষ। চাচা আপনি আমাকে সত্যি এইবার লজ্জায় ফেললেন। আমি কিছু মনে করিনি, আর আমারও একটা ভুল হয়েছিল। চাচা আমার খুব খিদা লেগেছে, আপনি খাবারের ব্যবস্থা করেন, আমি ফ্রেশ হয়ে আসছি। চাচা চলে গেলেন। ওইদিকে আনিশা, ওই ছোট লোকটার জন্য আজ বাবা আমার গায়ে হাত তুলেছেন। বাবা আমাকে কোনোদিনও বকা দেননি। আর কোথাকার কোন গেও ভূতের জন্য আজ আমাকে থাপ্পড় মারলো। তোকে আমি উচিত শিক্ষা দেবো, ছোট লোকের বাচ্চা। তুই তৈরি থাক, এই আনিশাকে জিনিস তুই হারে হারে বুঝবি। আমি ফ্রেশ হয়ে বের হলাম, ব্যাগ থেকে কাপড় বের করছি। এমন সময় নাসিফের দেওয়া প্যাকেটগুলো খুললাম। প্যাকেট খুলেই আমি অবাক, কারণ ওগুলোতে কাপড় আছে আর তার সাথে কিছু টাকাও আছে। আমি নাসিফকে ফোন দিচ্ছিলাম, তখনই দেখি নাসিফ কল দিয়েছে। রাফি, ঠিক মতো পৌঁছেছিস? তোর চাচাকে খুঁজে পেয়েছিস? দোস্ত, আমি এখন চাচার বাড়িতেই আছি, এখানে আমার কোনো সমস্যা নেই। রাফি, আন্টির সাথে কথা বল। দে। বাবা রাফি, ঠিক মতো পৌঁছাচ্ছিস তো? যেতে কোনো অসুবিধা হয়নি তো? আম্মু, আমার কোনো অসুবিধা হয়নি। চাচা চাচি অনেক ভালো মানুষ, তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি বেশ কিছুক্ষণ কথা বলে খেতে গেলাম। খাবার টেবিলে গিয়ে দেখি তানিশা বসে আছে, আর তার পাশেই চাচি আর চাচা সামনের একটা চেয়ারে বসে আছেন। আমি দাঁড়িয়ে আছি, কোথায় বসবো তাই। তখন চাচা আমার পরিস্থিতি বুঝে আমাকে দোকানে একটা চেয়ারে বসতে বললেন। আমি যে বসতে যাব অমনি আনিশা খাবার টেবিল থেকে উঠে চলে গেল। আমরা তিনজনেই খাওয়া শুরু করলাম। চাচা চাচির সাথে পরিচয় করিয়ে দিলেন। খাবার খেতে খেতে চাচা বলল, এখন থেকে আমাকে তুমি ছোট আব্বু বলে ডাকবে, আর তোমার চাচিকে ছোট আম্মু বলবে, কেমন? কোনো সমস্যা হলে বা কিছু লাগলে কোনো লজ্জা না করে বলবা। মনে করো আমরাই তোমার আব্বু আম্মু। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। খাওয়া শেষ হলে আমি রুমে গিয়ে শুয়ে পড়ি। অনেক ক্লান্ত লাগছে। শোয়া মাত্রই আমার ঘুম চলে আসে। আমি ঘুমিয়ে একদম রাত পার করে দিলাম। ফজরের আজানে আমার ঘুম ভাঙলো। আমি নামাজ পড়ার জন্য উঠলাম, কিন্তু আমি তো জানি না মসজিদ কোথায়, তাই বাড়িতেই নামাজ পড়ে নিলাম। সকালে নাস্তার জন্য ডাকা হলে আমি গেলাম। দেখি সবাই আছেন, কিন্তু আনিশাকে তো দেখলাম না। তাই ছোট আব্বুকে বললাম, ছোট আব্বু, তানিশা আপু কই? আমার কথা শুনে চাচা চাচি দুজনে হাসতে লাগলো আর বলল, ও তোমার 1 বছরের ছোট। ছোট হলে কি আপু বলা যায় না? নাস্তা করে আমার রুমে আসলাম। আমার খারাপ লাগলো। আমার জন্য হয়তো তানিশা আপু খেতে আসেনি। আমার সরি বলার দরকার, তাই কোনো কিছু না চিন্তা না করেই চলে গেলাম আনিশাকে খুঁজতে। আনিশাকে খুঁজতে লাগলাম। তাকে ছাদে পেলাম। আমি তার পারমিশন নিলাম, আসতে পারি কি? আনিশা আমার দিকে তাকিয়ে চলে যেতে চাইল। আমাকে মাফ করে দেন। আমি জানি না কেন আপনারা এমন করেন। আমাকে কেউ দেখতে পারে না। আচ্ছা, আমি আর আপনার সামনে আসব না। এখানে থাকার একটু জায়গা দিয়েন, তাহলেই হবে। আমি আর আপনাকে বিরক্ত করব না। আনিশার সাথে কথা বলে ছাদ থেকে নেমে রুমে চলে আসলাম। সেই দিনের পর থেকেই আর রুম থেকে বের হইনি। খাওয়ার সময় কিছু একটা বলেই আমার রুমে নিয়ে আসতাম। এইভাবেই 8 দিন চলে গেল। বাড়িতে থাকি, চাচার বাড়ির সামনে বাগান আছে। একটা ফাঁকা জায়গা ছিল, তাই ভাবলাম একটা ফুলের বাগান করব। তাই চাচার রুমে গেলাম। ছোট আব্বু, আমি আসবো। রাফি, হ্যাঁ আসো বাবা। ছোট আব্বু, কিছু কথা ছিল। বলো। বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা আছে, আমি ওই জায়গাটায় কয়েকটা ফুলের ও কিছু সবজির চাষ লাগাতে চাই। এটাই তো ভালো, করো তুমি। চাচার সাথে কথা শেষ হওয়ার পরও দাঁড়িয়ে আছি আমি। রাফি, আরও কিছু বলবা নাকি? ছোট আব্বু, আমার কলেজের ভর্তি হওয়ার ব্যাপারটা যদি দেখতেন। চাচা কিছুক্ষণ ভেবে বলল, তোমাকে কাল কলেজে নিয়ে যাবো, রেডি থেকো।
জি। আমি অনেকটা খুশি হয়ে তারপর আমি চাচার রুম থেকে বের হয়ে আসছিলাম, তখন দেখি আনিশা দাঁড়িয়ে আছে। আমি আনিশাকে দেখে মাথা নিচু করে চলে আসছিলাম। রাফি, তোমাদের সাথে আমার কথা আছে, ছাদে আসো। এটা বলেই আনিশা চলে গেল। আমিও কিছু না বলে তার পিছু পিছু চলে গেলাম। আপনি কি বলবেন? আমি আসলে ইচ্ছে করে আপনার সামনে যাইনি। আমি চাচার সাথে দেখা করতে গেছিলাম, কিছু কথা ছিল। মাথা নিচু করেই বললাম। কি বললা বাবাকে? কলেজে ভর্তি হওয়ার জন্য আমি রংপুর থেকে ঢাকাতে এসেছি। তা তুমি কোন কলেজে ভর্তি হবা? কিছু ঠিক করলা? যে কোনো একটা কলেজে ভর্তি হতে পারলেই হবে। আমি শুধু পড়াশোনা করতে চাই। রাফি, আমি তোমাকে একটা কথা বলার জন্য এখানে ডেকেছি। জি বলেন।